এ নগর যখন ঘুমিয়ে পড়ে তখনই একদল মানুষের শুরু হয় অক্লান্ত নীরব পরিশ্রম। ভোরের আলো ফুটতে ফুটতেই দেখি এই শহর যেন জাদুর কাঠির স্পর্শে একদম বদলে গেছে। কে যেন আমাদের সারাদিনের ফেলে দেওয়া যত ময়লা আবর্জনা পয়বর্জ্য সব কিছু সরিয়ে শহরটাকে একেবারে ঝকঝকে তকতকে করে দিয়ে গেছে। কারা তারা? আমরা কি কখনো তাদের কথা ভেবেছি? স্বাগতম। আমি হাসিন জাহান। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা আলোচনা করব তাদেরকে নিয়ে, যাদের জন্য আমাদের জীবন থাকে পরিচ্ছন্ন, অথচ তারা থেকে যান আমাদের চোখের আড়ালে। আজকে দেখব তাদের জীবনের বঞ্চনা, তাদের জীবনের না পাওয়া এবং এত কাজ করার পরেও তারা কিভাবে স্বীকৃতি পান না, না সামাজিকভাবে, না আর্থিকভাবে, না আমাদের সমাজে তাদেরকে আমরা কোনোভাবে জায়গা দেই আমাদের পাশে। তবুও তারা কাজ করে যান প্রতিদিন আমাদের জন্য। এমনকি ঠিকঠাক মতো তাদের কোনো পরিসংখ্যানও আমাদের জানা নেই। তাদের মধ্য থেকে আমরা কয়েকজনকে এখানে আনতে পেরেছি। মঞ্চে ডেকে নিচ্ছি পঙ্কজ বাসফোর এবং পারুল আক্তারকে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এই ভিন্ন ভাবনায় যোগ দেওয়ার জন্য। প্রথমে পঙ্কজ, আপনার কাছে, আপনাদের এই ধরনের কাজ, স্যানিটেশন ওয়ার্কার হিসেবে আপনারা যে কাজ করছেন, এখানে কাজ করতে এসে আপনারা কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, এই গল্পটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে আমরা এই সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা করেও আমরা সবচেয়ে অবহেলিত। আমাদের এই শুধুমাত্র পেশাগত কারণে আমাদের এই পরিচ্ছন্নতা কাজ করি বিধায় আমাদেরকে হোটেল রেস্টুরেন্টে, আমাদেরকে শিক্ষায়, বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজে এবং অন্যান্য জায়গায়ও আমাদের প্রতি বৈষম্য করা হয় এবং আমরা আমাদের যে সামাজিক মর্যাদা, এই মর্যাদা থেকে আমরা বঞ্চিত হই। পঙ্কজের কথার সূত্র ধরে যদি পারুল আপনাকে জিজ্ঞেস করি, উনি যে বৈষম্যগুলোর কথা বলেছেন, আপনি যদি একটা দুটো আপনার ব্যক্তিগত জীবনের উদাহরণ থেকে বলতেন যে এভাবে আপনি বৈষম্যর শিকার হয়েছেন আপনার নিজের জীবনে। আমার জীবনে যে দেখছি ময়লার যে আমরা কাজ করি, আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই আশেপাশে লোকজন আছে, তারা বলে যে এই ময়লার কাজ কেন করো? আমরা যদি ময়লার কাজ না করি কে করবে? আমাদের মতো তো আরেকজন করবে। আমরা যদি ময়লার কাজটা না করে দিই, তোমরা সেই ময়লা কোথায় ফেলবে? তোমরাই তো অসুখে পড়বে। সেই হিসেবে আমি কাজটা করি করি খুব গর্বিত। কিন্তু তারা আমাদের নিচু চোখে দেখে, খুব অসম্মান করে। তাদের বাসায় আশেপাশে বসতেও দেয় না যে তোমরা ময়লার কাজ করো, আমাদের সাথে মিশো না। আমার ছেলে মেয়ে স্কুলে পাঠালে সবাই অবহেলা করে, ছেলে মেয়েদেরকে অবহেলা করে স্কুলে, এবং তারা স্কুলে আশেপাশে পাড়া প্রতিবেশী হয়তো বাচ্চা কাচ্চারা খেলতে যায়, তোর মা এই ময়লার কাজ করে, আমাদের সাথে খেলতে আসিস না। এরকম অনেক অবহেলিত হয়, মেয়ে অপমানিত হয়। তারপরে আবার একটু আপনার কাছে ফিরে যাই, আপনি আপনার ছেলেকে বা মেয়েকে কি এই পেশায় দেখতে চান? আসলে মূলত আমরা বংশ পরম্পরায় যদি এই কাজ করেও থাকি, আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে লেখাপড়ার মাধ্যমে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তারা যেন এই পেশাটাকে ধরে না রেখে তারা ভিন্ন পেশায় যাওয়ার জন্য। কারণ এই পেশায় মর্যাদা নেই, সামাজিক কোনো মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদাও আমাদের কাছে নেই। তো সেই হিসাবে আমাদের ছেলেমেয়েরা যখন স্কুল লেভেল থেকেই তারা বৈষম্যের শিকার হয়, তখন ওই পর্যন্ত পৌঁছাতে পারে না বিধায় বাধ্য হয়ে আমাদের এই সন্তানরা এই বারবার এই পেশায় ফিরে আসতে হয়। এমন কি কোনো অভিজ্ঞতা যেটা আপনার নিজের আছে, একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা, এরকম যদি আমাদের কাছে শেয়ার করতেন তাহলে আমরা বুঝতাম। আচ্ছা, আমি আমাদের একটা সামাজিক সংগঠন আছে, বাংলাদেশের পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সেই ঐক্য পরিষদের আমি যুব পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশের 64টা জেলায় আমরা ট্যুর করেছিলাম। তো একটি জায়গায় একটি রেল স্টেশনে একটা বানর খেলা দেখাইতেছে। তা আমাদের ট্রেনটা একটু লেট হবে আর কি। তো বানর খেলা দেখাইতেছেন, বানর খেলা দেখানো, আমরাও খেলা দেখতেছি। দেখার মাঝেই হঠাৎ বানর খেলা দেখানো শেষ হইলো, সে 2 কাপ চা চাইলো। সে নিজে 1 কাপ খাচ্ছে এবং বানরকে 1 কাপ চা খাওয়াচ্ছে। কিন্তু দুঃখের বিষয়,
যিনি আমার সাথে ছিলেন ওই লোকটাকে হরিজন বিদায়, আমাকে তো চিনে না, আমি ঢাকা থেকে গেছি, আমাকে চিনে না, কিন্তু ওই যে হরিজন বিদায় শুধুমাত্র তাকে চা দেওয়া হলো না। এবং বানর এদেশে একটা জীবজন্তু এদেশে মানে সামাজিক মর্যাদা পায়, কিন্তু আমরা মানুষ হিসাবে এই মর্যাদাটা পাই না। এবং আরেকটা বিষয় আছে আমাদের, একটা যদি সবচেয়ে যে প্রবলেমটা আসছে, আমাদেরকে কেউ ঘর ভাড়া দিতে চায় না। এখন আমাদের এই ঘর ভাড়া না দেওয়ার কারণে আমরা ওই যেই সিটি কর্পোরেশনে বা পৌরসভায় বা যে প্রতিষ্ঠানে আমরা চাকরি করি সেখানে আমাদের বাধ্য হয়ে থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয়, এই পর্যন্ত যাদের চাকরি থাকবে তাদের বাসস্থান থাকবে, যাদের চাকরি থাকবে না তাদের বাসস্থান থাকবে না, এই ধরনের একটা আইন করার কারণে। এবং 59 হলে আপনাকে চাকরি থেকে বিদায় নিতে হবে বিনা পারিশ্রমিক, মানে কোনো কিছুই দেওয়া হবে না, একবারে খালি হাতে। এই যে 59-এর পরে আমার বাবা ওনার সন্তানকে যে আমি পোষ্য হিসাবে চাকরি পাবো সেই সুযোগটাও সিটি কর্পোরেশন করে দেয় নাই বা করছে না। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শ্রীমঙ্গলে শুধুমাত্র 500 টাকা মান্থলি বেতন, যেটা একবার অমানবিক। এখন বলতে পারেন যে 500 টাকা বেতন আপনি কেনই চাকরি করতেছেন? ওই যে আমাদের যে কোনো জায়গায় বাসা ভাড়া দেওয়া হয় না, এখন ওই পৌরসভার জায়গাতে থাকার জন্য শুধুমাত্র এখানে আমাকে বাধ্য হয়ে চাকরি করতে হয়। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে ওনাদের জীবনটা কেমন, যাদের জন্য আমাদের জীবন আজকে এত পরিচ্ছন্ন, কিন্তু তাদের জীবন কত কণ্টকাকীর্ণ সেটাও আমরা দেখলাম। সো আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে জানতে চাইতে পারেন। আমি লামিয়া আফরোজ রিহা। আমার প্রশ্নটা হচ্ছে, যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পেরেছেন তারা কি বর্তমানে অনুজদের জন্য অনুপ্রেরণা হিসেবে তাদের জন্য কিছু করতে পারছেন কিনা, এবং সরকারের কাছে উচ্চশিক্ষার জন্য আপনারা আসলে কি ধরনের সহযোগিতা পেতে পারেন? আমরা চাই আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দিতে হবে। আমরা আমাদের দৌড়ে প্রতিযোগিতায় এগিয়ে যাই, আমাকে কোটায় কোনো কিছু দিতে হবে এমন কিছু চাই না। তবে আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে যেন কোনো বাধা না হয়, এবং উচ্চশিক্ষা গ্রহণ করে যেন কেউ যেন বেকার না থাকে। আমি নোমান বিন আজগর। আমরা আমাদের বাসা বাড়িতে যে ময়লা কালেক্ট করতে আসে, আমরা তাদেরকে যে ওয়ার্ডে বলি যে ময়লাওয়ালা আসছে, সো প্রথমত তাকে এভাবে কেন বলা হবে যে ময়লাওয়ালা আসছে? সে পরিচ্ছন্ন করতেছে, সে তো কোনো ময়লা এখানে এসে দিয়ে যাচ্ছে না। সো প্রথমত তাকে মর্যাদা দেওয়ার আগে তাকে কীভাবে আমরা শব্দচয়ন করতেছি এটা আমাদের আগে ঠিক করতে হবে, যে আমরা আসলে মানুষকে রেকগনাইজ করতেছি কিনা। রেসপেক্টের আগে রেকগনাইজ করতে হয়, না হলে রেসপেক্ট আসে না। সো আমার মনে হয় যে আমরা প্রত্যেকে একদম ছোটোবেলা থেকে যদি আমরা ছোটোবেলা বাচ্চাদেরকে শিখাই যে তোমরা তাদেরকে বলবা না যে ময়লাওয়ালা আসছে, তাদের কারণে আজকে তুমি এত সুন্দর একটা দুনিয়াতে থাকতে পারতেছো, এটা তাদেরকে আমাদের শেখাতে হবে। আমি মেহেদি হাসান, আমি বরিশাল থেকে এসেছি। তো আমার আসলে একটা আশা জাগা নিয়ে কথা আছে, সেটা হচ্ছে আসলে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, একটা কথা আছে, মানে কবিতার লাইন আছে, এবং সেই লাইনের সাথে মিলিয়ে বলতে চাই আসলে আমাদের সামাজিকীকরণের ধাপে ধাপে আমরা যদি আসলে এমপ্যাথিজম করতে চাই, আমাদের কিন্তু যে জায়গাটায় আমরা আমাদের ভ্যালু দিতে পারছি না ওই জায়গাটায় আমাদেরকে বসাতে হবে, নিজেকে বসাতে হবে। এবং সেক্ষেত্রে আসলে আমরা যদি নিজের পরিবার থেকে, সমাজ থেকে ওই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি যে আমার যে বর্জ্য বা আমি যে ময়লা করছি সেই ময়লাটা আমি স্থানভেদে আমি পরিষ্কার করে আসব, বা আমি সেটাকে পরিষ্কার করে আমি সেটা যথাযথ স্থানে ফেলবো, তবে কিন্তু আমরা আসলে যে এই কাজটা করছেন প্রফেশনালি তাকে প্রপার ভ্যালু দিতে পারবো। সো এই বিষয়টা আমাদের ভাবা উচিত, এবং আমরা সাম্যের গান তবে গাইতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম নাগমণি, আমি একজন তেলেগু কলোনি থেকে আসছি। আমি কিছুদিন আগে, মানে বেশি দিন হয় নাই, 1-1.5 মাস হবে, আমি ঝাড়ু দিতেছি, তখন একটা মহিলা ওনার বাচ্চাকে স্কুলে নিতেছে। তো বাচ্চাকে বলতেছে যে তুমি যদি পড়াশোনা না করে যেভাবে ঝাড়ু দিতে হবে। তার মানে কি আমাদের এত ছোট যে আমরা কাজ করে দেখে আমাদেরকে কোনো ইয়া নাই যে আমরা এই চাকরি করলে এই স্থানে থাকতে পারবো, সে কারণে আমরা এই কাজ ধরে রাখছি। যদি আমরা ছাইড়ে দেই তাহলে পৃথিবী কি হবে? আমার নাম মোহাম্মদ হোসেন, আমি আসছি মিরপুর থেকে। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখন দ্রব্যমূল্যের থেকে আমাদের মানে দৈনিক হাজিরাটা অনেক কম। আমাদের সরকার যদি আমাদেরকে আরেকটু বেতন বাড়ায় দেয় তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়, কারণ আমাদের বেতন অনেক কম। এখন বাজার মূল্য অনেক চড়া, আমাদের খুবই কষ্ট হচ্ছে এখন দেশে চলতে। আর আমাদের গাবতলি যে 4-5টা বিল্ডিং হয়ে বসে রয়েছে 22 তলা করে, এখন এগুলো বন্ধ মানে রেডি করে বসে রাখছে, কিন্তু আমাদেরকে হ্যান্ড ওভার করে দিতেছে। যদি সরকার এগুলো
তার দ্রুত হ্যান্ড ওভার করে, তাহলে আমরা একটু বাসস্থানের ভালো পরিবেশে থাকতে পারবো। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমার কাছে একটা তথ্য আছে, আমি গবেষণার তথ্যটা আপনাদের সাথে শেয়ার করি। গবেষণায় বলা আছে যে 26% প্রবীণ কর্মী বয়স্ক ভাতা পান এবং বাকিরা জানেন না যে কিভাবে আবেদন করতে হয় বা কাগজপত্র জোগাড় করতে পারেন না। এ বিষয়ে যদি খুব সংক্ষেপে একটু বলতে পারতেন। আসলে আমাদের যারা মুরব্বী আছেন তাদের অধিকাংশই জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডে ভুল থাকার কারণে বেশিরভাগ এটার জন্য নাম বাপদাদার নাম ভুল থাকার কারণে এই ভাতা থেকে আমাদের বাবারা দাদারা বঞ্চিত হন। এবং সরকার যদি এটাকে কারণ আমাদের অনেকে লেখাপড়া করে নাই, এখন যখন সংশোধন করতে যাই তখন ওই 8 পাস, মেট্রিক পাস, ইন্টার পাস এই সার্টিফিকেটগুলো প্রয়োজন হয়। এই কারণে আমাদের এখানে বাধার সম্মুখীন হই। আমরা জানতে পারলাম যে এই স্যানিটেশন কর্মী যারা প্রচণ্ড পরিশ্রম করে শহরটাকে পরিচ্ছন্ন রাখেন, তারা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন প্রতিদিন। আশা করি তারা তাদের প্রাপ্য মর্যাদা পাবেন, সামাজিক স্বীকৃতি পাবেন, সেই প্রত্যাশা রাখি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অ্যাক্টিং সিইও জনাব মোহাম্মদ আমদাদুল্লাহ। সরাসরি আপনার কাছে প্রশ্ন রাখি, আপনি একটি লাইফ ইন্স্যুরেন্সের সাথে জড়িত। আমরা প্রতিদিন দেখি আমাদের জীবনযাত্রায় যারা অন্যতম মুখ্য ভূমিকা পালন করে তারা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। আমাদের ঘরের চারপাশ পরিষ্কার রাখেন, শহর পরিষ্কার রাখেন, কিন্তু তাদের আয় সীমিত। আসলে তাদের জন্য আপনাদের কাছে কোনো প্রকল্প আছে কিনা এবং তাদের জন্য কোনো বীমা ব্যবস্থাপনা আপনারা করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আজকের এই ভিন্ন ভাবনায় উপস্থিত হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিকজ এমন একটা সময়ে এই বিষয়টা নিয়ে আলোকপাত হচ্ছে যে সময় গতানুগতিক ইন্স্যুরেন্সের যে ধারা তার থেকে বেরিয়ে আমরা ভিন্ন কিছু করার চিন্তা করছি। এবং সেই প্রেক্ষাপটে, কারণ ইন্স্যুরেন্স শুধুমাত্র বলা হয় আমাদের যে দেশে যারা মিডল ক্লাস ফ্যামিলি তারা পারচেস করে, অথবা যারা একটু আপার গ্রেডের, বাট একদম সুবিধাবঞ্চিত বা নিম্ন আয়ের যারা, তাদেরকে নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ওই ধরনের কোনো চিন্তাভাবনা অতীতে কখনো ছিল না। কিন্তু সম্প্রতি আমরা 14 সালে যখনই আমাদের যাত্রা শুরু করি, তারপর থেকে আমাদের এই ভাবনাটা কাজ করছিল যে কিভাবে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে বিমা সেবার আওতায় আনতে পারি। এবং সেই প্রেক্ষাপটে 2022 সালের 1 জুলাই থেকে আমরা কিছু ভিন্ন ধর্মী পদক্ষেপ নিই, যেটা একেবারে অল্প টাকায়ও চাইলে আমরা মানুষকে বিমা সেবার আওতায় আনতে পারি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারি ওনারাদের যে কাজটার মধ্যে প্রচুর লাইফ রিস্ক থাকে। এবং বাংলাদেশে যদিও এটার স্পেসিফিক কোনো ডেটা নেই, বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিছু ডেটা আছে। আমি যদি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাও বলি, সেখানে প্রতি 5 দিনে একজন পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয় শুধুমাত্র এই পরিচ্ছন্নতা কাজে গিয়ে। এবং সেখানেও তাদের জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা আছে, যে তাদের জীবনের নিরাপত্তা এবং স্বাস্থ্যের নিরাপত্তা। আমাদের দেশে আমরা 2022 সালের 1 জুলাই থেকে এই কার্যক্রমটা শুরু করি বাংলাদেশের একটি বেসরকারি এনজিওর মাধ্যমে, এবং তারা আন্তরিকভাবে এগিয়ে আসার কারণে বেসিক্যালি আমাদের জন্য এটা সম্ভব হয়েছে যে আমরা অল্প টাকায় তাদেরকে 30,000 টাকা কাভারেজ দিতে পারছি। এবং ইতিমধ্যে আমরা প্রায় 63টা মৃত্যু দাবিও কিন্তু পরিশোধ করেছি ইতিমধ্যেই। এবং 22,000 যারা কর্মী আছে, বিশেষ করে 3টা সিটি কর্পোরেশন এলাকা এবং 5টা পৌরসভা এলাকায় আমরা এই কাভারেজটা দিয়েছি। যদিও আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে সারা বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভা আছে সবখানে গিয়ে এই সচেতনতা বৃদ্ধির নিয়ে কাজ করা, যাতে করে তাদেরকে আমরা একটা মূল্যায়নের জায়গায় নিয়ে আসতে পারি। আপনি কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন এবং সরকারের কাছ থেকে স্পেসিফিক কি ধরনের প্রত্যাশা এটাকে স্কেলে নেওয়ার জন্য? রিসেন্টলি আমি 2023 সালে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে কাজ করতে যাই, এবং 2024 সালে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি তাদের যিনি সরকারি কর্মকর্তারা থাকেন, প্রথম অবস্থায় তারা আসলে এটা শুনতে কেন যেন তাদের ইন্স্যুরেন্সের প্রতি এমনিতে একটা নেগেটিভ
বা না সূচক একটা আস্থা আমাদের দেশের মার্কেটে হয়ে আছে। বাট টেকনোলজির এই যুগে আমরা যে এটার আমূল পরিবর্তন এসছে, এটা তাদেরকে বোঝাতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। যখন আমি তাদেরকে রেফারেন্সটা টানলাম, যেমন আমি যদি একটা অন্য প্রসঙ্গ বলি, সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সুনামগঞ্জের হাওড় অঞ্চলের জনগোষ্ঠীকে আমরা কাভারেজ দিয়েছি। সেখানে 20,000 জনগোষ্ঠীকে আমরা চেষ্টা করেছি ডিজিটাল আওতায় নিয়ে আসার জন্য। জাস্ট শুধু তারা হসপিটালে যাচ্ছে এবং যে প্রেসক্রিপশনটা দিচ্ছে সে ছবি তুলে আমার ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে এবং তার ওয়ালেটে কিন্তু আবার দিন শেষে টাকাটা ফেরত চলে যাচ্ছে। এই যে একটা ডিজিটাল জার্নি আমরা শুরু করেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসনের মাধ্যমে, এবং আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এই মুহূর্তে প্রায় 30টার উপরে ডিস্ট্রিক্টে তারা আমাদের সাথে কাজ করছে। একই জিনিস আমাদের সারা বাংলাদেশে যে সিটি কর্পোরেশন বা আমাদের পৌরসভাগুলো আছে, সেখানে যদি সরকারি পর্যায়ের যারা দায়িত্বশীল কর্মকর্তা থাকেন একটু আন্তরিক হন, অর্থনৈতিক বরাদ্দের খুব বেশি প্রয়োজন নেই, স্রেফ পার ডে 1 টাকা, অনলি 1 টাকা সঞ্চয় 365 দিনে 365 টাকা দিয়ে আমি অনেক সুন্দর একটা কাভারেজ আমার এই ভাই বোনদের জন্য তৈরি করে দিতে পারি। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং ভিন্ন ভাবনায় সাথে আপনার ভাবনাটা যোগ করার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে ভিন্ন ভাবনায় উপস্থিত আছেন সখীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। শুনবো তার কাছ থেকে সখীপুরের গল্প। তবে তার আগে চলুন আমরা দেখে আসি ছোট্ট একটি ভিডিও চিত্র, যেখানে আমরা দেখব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং পাশাপাশি স্যানিটেশন কর্মীরা কেমন করে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থেকেও কাজ করে চলছেন। বিশাল জনসংখ্যার এই দেশে খুব স্বাভাবিকভাবেই প্রতিদিন বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু এই পয়ঃবর্জ্য শেষ পর্যন্ত কোথায় যায়? তথ্য বলছে এর বড় অংশ এখনো ড্রেন, খাল বা উন্মুক্ত পরিবেশে মিশে যাচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। 2017 সালে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য দেশে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো প্রণীত হলেও এখনও দেশের প্রায় 80% পৌরসভায় কোনো পয়ঃবর্জ্য শোধনাগার নেই। গবেষণা বলছে ঢাকা শহরের 97% পয়ঃবর্জ্য অপরিশোধিত অবস্থায় আশেপাশের নদী, জলাশয়ে ও পরিবেশে চলে যায়। আমি এখানে স্বাধীনের 2 বছর আগে আইছি, এ পর্যন্ত আমি এই করাইলেই আছি। করার জন্য কোথাও আমি যাই না। হয়তো জিলের পানি দিয়ে আমি গা গোসল করছি, রান্না বান্না করছি, কাপড় চোপড় ধুইছি। অন পাত্রে আসি না। গুলশান, বনানীর, মহাখালীর এসব দিকের ময়লা আইসা এই ঝিল ভরিয়া গেছে। ময়লার গন্ধে বাড়িঘরে টেকতে পারতেছি না। অপরদিকে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ভ্যাকুয়াম ট্রাক হয় বিকল থাকে অথবা জনবল বা প্রশিক্ষণের অভাবে অব্যবহৃতই থেকে যায়। সঠিক প্রশিক্ষণ না থাকায় পরিচ্ছন্নতা কর্মী বা সুইপাররা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেমন গ্যাস ডিটেক্টর ছাড়া সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন। লালমনিরহাট সদরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। জানা যায় সকাল 10টার পর সেপটিক ট্যাঙ্ক সংস্কারের কাজ করতে শুরু করেন শ্রমিক মারুফ এবং আব্দুর রহিম। প্রথমে ট্যাঙ্কে নামেন মারুফ, সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি। পরে অপর শ্রমিক ট্যাঙ্কে নামেন। এ সময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করে। তবে রহিম দ্রুত উপরে উঠলেও মারুফ উঠতে পারেননি, ট্যাঙ্কের মধ্যেই মারা যান তিনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দেশের প্রায় 3/4 পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষিত জনবল নেই এবং প্রতি 10 জনের মধ্যে 9 জন মাঠকর্মী কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই কাজ করে চলেছেন। আমরা যতটুকু জানি সখীপুর পৌরসভা বাংলাদেশের প্রথম পৌরসভা যেখানে এই মানব বর্জ্য ব্যবহার করে সার তৈরির ভাবনার নিয়ে একটা ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয়েছিল, তাও প্রায় বছর 10 আগে বা তার চেয়েও বেশি। তো এটা সম্পর্কে যদি একটু বলতেন যে কীরকম ভাবনা থেকে এরকম একটা চ্যালেঞ্জিং কাজ আপনারা করলেন এবং কিভাবে এটা চলছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।
যে সখীপুর পৌরসভা মানব বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য এফএসটিপি অর্থাৎ ফিকাল স্ল্যাজ ম্যানেজমেন্ট করার জন্য একটা প্ল্যান্ট চালু করে এবং এটার কার্যক্রম শুরু হয় 2014 সালে এবং এটা অপারেশনে যায় 2015 সালে। পৌরসভা 25% জায়গা আমরা তাদেরকে দেই, সেই জায়গায় তারা এটা চালু করে এবং আমরা একটা মাত্র ভেকুটাক গাড়ি দিয়ে 2015 সালে এটা অপারেশনে যাওয়া হয়। ভেকুটাকের ধারণ ক্ষমতা হলো মাত্র 1000 লিটার। শুধুমাত্র হিউম্যান স্লাজ না, এখানে কিচেন ওয়েস্ট, যেটা কিচেন ওয়েস্টটা সাধারণত হোটেল এবং বাসাবাড়ি থেকে এটা সংগ্রহ করা হয়। এটা সংমিশ্রণে ফিকাল স্লাজ, কিচেন ওয়েস্ট এবং সডাস্ট, এই 3টা পদার্থের মিশ্রণে এখানে একটা জৈব সার উৎপাদন করা হয়, যেটার নাম দেওয়া হয় সখীপুরের আদ্য অক্ষর সখী কম্পোস্ট হিসাবে এটার নামকরণ করা হয়। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা যে 2015 সালে এটা চালু হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এটা এখনো বন্ধ হয় নাই। তার মানে এই সখী কম্পোস্ট ওখানকার মানুষ নিচ্ছে, ব্যবহার করছে এবং মানুষ এটা নিয়ে কোনো ধরনের কুসংস্কারের মধ্যে নেই? না, এখন কুসংস্কার প্রথম ছিল, সেটা আমরা বিশেষ করে কৃষি ডিপার্টমেন্ট এবং স্থানীয় যারা কৃষক তাদের ভিতরে আমরা প্রথম এটা ফ্রি অফ কস্টে দেওয়া হতো। যে এটা পরীক্ষামূলকভাবে আপনারা নিয়ে দেখেন, এটা ভালো যদি কাজ করে তখন আমাদের কাছ থেকে আপনারা কিনে নেবেন। তো সেইভাবে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি এবং বিভিন্ন বাগান মালিক এবং যারা ফসল উৎপাদন করে, বিশেষ করে সবজি চাষ করে এবং বিশেষ করে ওখানে লেবু বাগান, কলা বাগান, এগুলিতে এই সার ব্যবহার করে। স্বাস্থ্যের জন্য নিরাপদ? এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য নিরাপদ, যেহেতু এটা আমরা প্রতি 3 মাস পর আমরা যে এটা বজ্রটা অর্থাৎ যেটা পরিবেশের জন্য ছাড়ি সেটা টেস্ট করা হয় পরিবেশ অধিদপ্তর থেকে। সখীপুর পৌরসভায় আপনার কতজন স্যানিটেশন কর্মী আছে এবং তাদের কি ধরনের আর্থিক বীমা সুবিধা এবং অন্যান্য সুবিধা আপনারা দিয়ে থাকেন, এটা নিয়ে যদি একটু চট করে বলতেন। সখীপুর পৌরসভায় সব মিলে 35-36 জনের মতো স্যানিটেশন কর্মী আছে এবং তাদেরকে বিমার আওতায় আনা হয়েছে এবং স্বাস্থ্য বিমা করা হয়েছে, হেলথ কার্ড দেওয়া হয়েছে। টোটাল প্রায় 60 জন স্যানিটেশন কর্মী এবং লো ইনকাম যারা করে, অর্থাৎ যাদের স্বল্প আয়, সব মিলে 660 জনকে হেলথ কার্ড করে দেওয়া হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল জেলার সখীপুর পৌরসভায় অবস্থিত ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা পয়ঃবর্জ্য শোধনাগার নগরের জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ। পৌর এলাকার পিচ ল্যাট্রিন, সেপটিক ট্যাঙ্ক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত পয়ঃবর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও পরিবহন করে এখানে এনে পরিশোধন করা হয় এবং পরবর্তীতে একে রূপান্তরিত করে বছরে প্রায় 24 মেট্রিক টন পরিবেশ বান্ধব সার উৎপাদন করা হয়। স্লাজ সংগ্রহ করা হয় ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে, যার ধারণ ক্ষমতা ট্রাক ভেদে 1000 থেকে 3500 লিটার। নিম্ন আয়ের পরিবারের জন্য প্রতি ঘরে 300 টাকা ভর্তুকি দেয়া হয়। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে রান্না ও অন্যান্য পচনশীল বর্জ্য এই প্ল্যান্টে আনা হয়। প্রতিদিন 5000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্টে পয়ঃবর্জ্য পরিশোধন করা হয়। শুকনো পয়ঃবর্জ্য ও জৈব বর্জ্য কাঠের মিহি গুঁড়োর সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করা হয়। এই প্রক্রিয়া চলে 8 সপ্তাহ, যেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা হয়। শেষ ধাপে হট এয়ার ট্রিটমেন্টের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়, যার ফলে এটি জনসাধারণের ব্যবহারযোগ্য হয়। এই সার কৃষি, ল্যান্ডস্কেপিং ও বৃক্ষরোপণে ব্যবহৃত হয়। এতে জমির উর্বরতা বাড়ে
এবং পরিবেশ থাকে পরিচ্ছন্ন। সখীপুর পয়ঃবর্জ্য শোধনাগার একটি টেকসই, নিরাপদ ও পরিবেশ বান্ধব সমাধান, যা নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। দর্শক মণ্ডলী, আমরা একটা তথ্যচিত্র দেখলাম। সেখানে আমরা দেখেছি যে কিভাবে পয়ঃবর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করা যায়। এ বিষয়ে আমরা আরও জানব। আমাদের সাথে যোগ দিয়েছেন দুজন বিশেষজ্ঞ। বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জনাব শফিকুল হাসান, যিনি সুইস এফএসএম সেলের কোচেয়ার। সেই সাথে আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার ITN বুয়েটের ডিরেক্টর ডক্টর রওশন মুমতাজ। আমরা জানি যে ডিপিএইচির একটা প্রধান কাজ হচ্ছে যে সারা দেশে কিভাবে হিউম্যান ওয়েস্ট বা ব্যবস্থা করা হবে, এটার দায়িত্ব ডিপিএইচির কাছে ন্যস্ত বাংলাদেশ গভর্নমেন্টের। ডিপিএইচি এই দায়িত্বটা কিভাবে পালন করে এবং করবে ভেবে পরিকল্পনা করেছে, এটা যদি খুব সংক্ষেপে বলতেন। আসলে ডিপিএইচি আমরা সরকারের সিটি কর্পোরেশন ব্যতীত বাংলাদেশের সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সহযোগিতা দেওয়াই ডিপিএইচির কাজ। এটা পানি সরবরাহ এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায়। তো সেই উদ্দেশ্যে আমরা ডিপিএইচি থেকে বিভিন্ন ধরনের টেকনোলজি, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আমাদের যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, ওয়েস্ট ওয়ার্কার যারা আছেন, তাদের বিভিন্ন উন্নয়নে আমরা কাজ করে থাকি। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি এফএসটিপি বিভিন্ন পর্যায়ে রয়েছে। বেশ কিছু রানিংয়ে আছে, এখন কিছু কনস্ট্রাকশন পর্যায়ে রয়েছে, কিছু ভবিষ্যতে আসছে এবং আমরা চাচ্ছি এটাকে মেকানাইজড পদ্ধতিতে চলে যেতে। এবং মেকানাইজড পদ্ধতিতে যেতে গেলে আমাদের যে ধরনের প্রকল্প প্রণয়ন দরকার, প্রকল্পের যে ধরনের কারিগরি ব্যবস্থাপনা নিয়ে আসা দরকার, সেইগুলোর জন্য আমরা ডিপিএইচি সুইস এফএসএম সাপোর্ট সেলের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রকল্পে এগুলো সম্পৃক্ত করছি এবং ভবিষ্যৎ প্রকল্প প্রণয়নে যাতে আমাদের এগুলা আরও সুন্দর সুচারুভাবে, আমি যে বিষয়গুলো বললাম, আপনারা জানেন যে আমাদের স্যানিটেশনের একটা ভ্যালু চেইন রয়েছে, যেখানে কন্টেইনমেন্ট থেকে আরম্ভ করে একদম ট্রিটমেন্ট পর্যন্ত যে পর্যায়গুলো রয়েছে, সেই পর্যায়গুলোতে যারা আমরা সম্পৃক্ত আছি তাদের যেমন আধুনিকায়নের মাধ্যমে আমরা যাতে এই পর্যায়গুলো সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারি, আমাদের সাস্টেনেবিলিটিগুলো আমরা যাতে এনশিওর করতে পারি, সেইগুলো সুরক্ষা করাই হচ্ছে আমাদের ডিপিএইচির পক্ষ থেকে বর্তমানের এই কার্যক্রমগুলো। এখন আমি ডক্টর রওশন মুমতাজের কাছে যাব। ITN বুয়েট তো ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি কিভাবে কন্ট্রিবিউট করার চিন্তা করছেন এই পুরো সেক্টরে? আমি যদি বলি পৌরসভা, মিউনিসিপ্যালিটির যারা এটা দেখভালের দায়িত্বে আছেন, তাদের জানতে হবে যে তারা কিভাবে এটা নজরদারিতে আনবেন, কিভাবে কাজটা আদায় করবেন। তো তাদের সঙ্গে যেরকম আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, পুরা ভ্যালু চেইনটাই কোথায় তাদের রোল, সেই জিনিসগুলি বোঝানো, আইন কি বলে সেটা তাদেরকে জানানো। একই রকমভাবে যারা এই প্রত্যেকটা চেইনের অংশ, যেমন স্যানিটেশন ওয়ার্কার, তারা কেমন করে আরও সম্পৃক্ত হতে পারে। ডিপিএইচি যেটা বললেন যে ওরা মেকানাইজ সিস্টেমে যেতে চান, এখন এই মেকানাইজ সিস্টেমটায় ওনরা কতখানি নিতে পারবেন বা এটা নিলে ওনরা কি লাভবান হবেন, ওনাদের কি লাইফস্টাইল বাড়বে না ওনাদের পেশা আরও ঝুঁকির মুখে পড়বে, এই জিনিসগুলি তো ওনাদের বোঝাতে হবে। একই রকমভাবে এফএসটিপিতে যখন আমি টেকনোলজির দিক দিয়েই যদি একটু বলি, যে এফএসটিপিতে অনেকগুলি কম্পোনেন্ট থাকে। আমরা যারা ডিজাইন করি, আমরা এই ডিজাইনগুলি চাই যাতে মানুষ সহজে খুব লো কস্ট এবং ইজি মেনটেনেন্স হয়, এবং এইটা কিভাবে করতে পারে সেই ক্ষেত্রে যারা প্রাইভেট সার্ভিসটা দেয় তাদেরকেও কিভাবে আনা যায়, সেই জায়গাগুলিতেও কিন্তু আমরা
কাজ করছি। এখন আমরা চলে যাব একটু দর্শক মণ্ডলীর কাছে, তাদের কাছ থেকে কিছু সরাসরি প্রশ্ন নেব। আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা এবং রোবোটিক সিস্টেমের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতকরণ এবং স্যানিটেশন ওয়ার্কারদের সংখ্যা কমিয়ে তাদের সামাজিক যে মূলধারায় ফিরে নেওয়ার কোনো ব্যবস্থা আপনাদের আছে কিনা বা কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা ঠিক সংখ্যা কমিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি যে যারা স্যানিটেশন ওয়ার্কার আছেন তারা কেমন করে এখনকার যে টেকনোলজি মেকানাইজ সেটা কিভাবে অ্যাডপ্ট করতে পারেন এবং সেইভাবে তারা যেন নিজেকে যুগোপযোগী করে এই পেশায় থাকতে পারেন এবং যাতে তার লাইফস্টাইল আরও ইমপ্রুভ করে। আমি রাকিব হোসেন। আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক যে বর্তমান যে প্রসেসটা আছে বাংলাদেশে, এটা কেন এখনো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না? ধন্যবাদ। হ্যাঁ, এটা খুবই হতাশার বিষয় যে আমাদের প্রত্যেকটা শহরেই আমাদের যে পৌরসভা বা শহরের যে ওয়েলকাম গেটটা থাকে তারপরেই দেখা যায় যে ময়লা আবর্জনার স্তূপ আছে, সেখানে সবসময় ধোঁয়া দিয়ে আগুন দিয়ে এই ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে। এরকম একটা কালচারের মধ্যে আমরা চলে গেছি। আসলে এটাকে ব্যবস্থাপনা করতে গেলে যে ধরনের টেকনোলজি দরকার, যে ধরনের রিসোর্স দরকার, সেখানে আমরা শুরু করেছি সেই পর্যায়ের কাজগুলো। কিন্তু আমাদের মেইন একটা সমস্যা এখন দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের জমির স্বল্পতা রয়েছে। কারণ বিশ্বে সবচেয়ে গ্রহণযোগ্য যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে সেটা হচ্ছে ল্যান্ডফিল। এখন ল্যান্ডফিল করতে গেলে এখানে অনেক জমির প্রয়োজন হয়, যেখানে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আসলে ওরকম জমি নেই। তো জমি না থাকার কারণে আমরা অনেক সময় ডাম্প করে রাখছি, যেটা কোনো আদর্শ ল্যান্ডফিল আসলে হচ্ছে না। তো এটার সমস্যাটা দূরীকরণের জন্য আমাদের বিভিন্নভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন এবং ডিপিএইচির মাধ্যমে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে আমরা চেষ্টা করছি কিভাবে অল্প জায়গার মধ্যে এই সমস্যার সমাধান করা যায়। এবং সেটা করতে গিয়ে আমাদের যে এখন ওয়েস্ট টু এনার্জি বা আমাদের ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচগুলো আছে বিশ্বে সর্বাধুনিক, যেটা বললাম ওয়েস্ট টু এনার্জি, অমনি প্রসেসরের মতো টেকনোলজি নিয়েও আমরা কাজ করছি, যেটা বাংলাদেশে হয়েছে। এর মধ্যে পাইলটিং আমরা করেছি এবং পাইলটিংয়ের রেজাল্টও আমরা আশানুরূপ পেয়েছি। এবং আমাদের আরেকটা, যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমাদের অপারেশন মেইনটেনেন্সের বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, ওই চ্যালেঞ্জটাও যাতে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, সেইগুলোকে নিয়েই আমাদের বর্তমান প্রকল্পগুলো। তাই এই প্রকল্পগুলোতে যেগুলো আমি বললাম যে অমনি প্রসেসর বা ওয়েস্ট টু এনার্জি যে প্রসেসগুলো আছে, গ্যাসিফায়ার, প্লাজমা গ্যাসিফায়ার, বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি আমরা কাজ করছি। আশা করি এইগুলা যখন আমাদের বাস্তবায়ন হবে, এই সিনারিও থেকে আমরা উন্নত অবস্থায় যেতে পারবো। আমার নাম সিনথিয়া। আমরা জানি নারীদের একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে সব কাজের ক্ষেত্রেই। তো নারীরা যেহেতু এই সেক্টরে কাজ করে, তারা ময়লা পরিবেশে কাজ করে, তাদের মেনস্ট্রুয়েশন অনেক ধরনের শারীরিক অক্ষমতায় থাকে তাদের। সেক্ষেত্রে নারীদের নিয়ে কোনো আলাদাভাবে কোনো চিন্তা করা হয় কি না যে তাদের স্বাস্থ্য ঝুঁকিটা যাতে কম হয়, বা তাদের যে সার্টেন টাইমটা থাকে, যে সময়টা তারা অসুস্থতায় ভোগে মেনস্ট্রুয়েশনের টাইমটায়, তাদের যে পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা, এটা নিয়ে কোনো আলোচনা বা এটা নিয়ে কোনো কিছু চিন্তা করা হয় কিনা? আমাদের বাংলাদেশ সরকারের কিছু আইন আছে, যেমন আমাদের 2000 শ্রম আইন 2006, এরপরে আমাদের যেখানে আমাদের শ্রমিকদের ক্লাসিফাই করা আছে, এরপরে আসছে আমাদের স্বাস্থ্য ও সুরক্ষার যে আইন আছে শ্রমিকদের, সেটা হলো 2013। সেখানে আমাদের এই সার্ভিসটা অবশ্যই ঝুঁকিপূর্ণ সার্ভিস, কিন্তু এটাকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ ওইভাবে আমাদের আইন দ্বারা স্বীকৃত করতে পারিনি, যার ফলে আমাদের নারী শ্রমিকদের, স্পেশালি পরিচ্ছন্নতা কর্মীদের যে সমস্যাগুলো হচ্ছে, ওনাদের কার্যের ক্ষেত্রে যে সমস্যাগুলো, আমি প্রথমেই বলতে চাই ওনাদের যে বেতন বৈষম্যর একটা বিষয় রয়েছে, ওনাদের কর্মক্ষেত্রের নিরাপত্তার একটা ব্যাপার রয়ে গেছে, ওনাদের মাতৃকালীন ছুটির কোনো ব্যবস্থা নেই, ওনাদের শিশুদের
ডে কেয়ার সেন্টারের মতো কোনো ব্যবস্থাপনা নেই। তা আমরা যেটা চাচ্ছি ডিপিএইচি থেকে বা সরকারের মাধ্যমে, স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের যে রুলস রেগুলেশন বা ল যেগুলো আছে সেগুলোর মধ্যে এই সার্ভিসটাকে আগে আমাদের ঝুঁকিপূর্ণ ঘোষণা করাটা জরুরি, যেটা আমরা আমাদের স্থানীয় সরকারের থেকে একটা পরিপত্র দিয়ে 2017-তে এই সার্ভিসটাকে বলা হয়েছে যে ওপেন, কেউ এই সেপটিক ট্যাঙ্কের কাজ কিভাবে করতে হবে তার জন্য একটা পরিপত্র জারি করা আছে, কিন্তু এটাকে একটা আইনে নিয়ে আসা, সেটাও 2017-তে একটা ইনস্টিটিউশনাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করা হয়েছে, এরপরে একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান হয়েছে 19 সালে। তো এগুলোর মাধ্যমে আমরা চাচ্ছি যে এই সার্ভিসটা যারা প্রোভাইড করছেন তাদের যে সমস্যাগুলো, তাদের যেগুলো বললাম যে স্বাস্থ্যগত সমস্যা, তাদের ওয়েজের সমস্যা, তাদের এই যে বিমার একটা বিষয় নিয়ে সব সময় কথা বলছি, এই যে সমস্যাটা, এইগুলা যাতে দূর করা যায় এবং এ ব্যাপারগুলোতে আসলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চমৎকারভাবে এই আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আজকের পর্বে আমরা দেখেছি স্যানিটেশন কর্মীদের কাজ এবং কিভাবে তারা নীরবে আমাদের সাথে থেকে, পাশে থেকে শহরটা পরিষ্কার রাখছেন এবং আমাদেরকে নিরাপদে রাখছেন। আমরা আরও দেখেছি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং এর বিভিন্ন দিক, বিশেষ করে সরকারি নীতিমালা এবং কিভাবে পুরো ব্যবস্থাপনাটা পরিচালিত হয়। আজকে এখানেই শেষ হচ্ছে আমাদের পর্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন ভাবনায়। সাথে থাকুন সে পর্যন্ত।